তো আজকে আমি আমাদের প্রজেক্টটা নিয়ে একটু কথা বলবো। আমার টিম এবং আমি লাস্ট অলমোস্ট ১.৫ বছর ধরে এই প্রজেক্টটার সাথে কাজ করছি। এটা একটা মাইক্রো ফাইন্যান্স প্রজেক্ট। এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো প্রজেক্ট লেয়ার আছে। বাট এটার যে বেস প্রজেক্টটা সেটা হচ্ছে মাইক্রোফিন ভার্সন 2। আমরা প্রথমত যে ভার্সনটা বা যেই বেস কোডিংটার উপর কাজ করেছিলাম সেটা এখন আর নেই। সেটার উপর বেস করে আমরা তার যে লিগেসি ডেটাবেস সেটাকে রেখে আমরা নতুন সিস্টেমে ডাইভার্ট করেছি এবং সাকসেসফুলি সেটা লঞ্চ করেছি ৪টি দেশে। তো এখানে কিছু চ্যালেঞ্জ আমরা ফেস করেছি শুরু থেকেই। যেটা হচ্ছে বেসিক্যালি বিজনেস লজিক রিলেটেড। আমরা এই প্রজেক্টটাতে খুব বেশি টেকনিক্যাল জিনিসকে যে ফলো আপ করেছি তা নয়। বাট খুব বেশি বিজনেস লজিক নিয়ে কাজ করা হয়েছে, যেটা আমার জন্য বা আমার মতো যারা নতুন কোনো ফিনটেক টেকনোলজিতে কাজ করছে তাদের জন্য খুব হেল্পফুল হতে পারে। সো এই প্রজেক্টের কিছু চ্যালেঞ্জ, কিছু সিনারিও, কিছু লার্নিং, এগুলো নিয়ে আজকে আমি আমার কথা শেয়ার করব। তো মাইক্রোফিন বেসিক্যালি একটা, যদি সহজ করে বলতে চাই, একটা লোন অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম। যেখানে একটা অ্যালো, মানে একটা ব্রাঞ্চের আন্ডারে কিছু অ্যালো থাকে। লাইক আমাদের এখানে যদি আমরা লোন প্রোভাইডার গুলোর দিকে তাকিয়ে থাকি তাদের মতোই, তো লোন অফিসার গুলোর আন্ডারে কিছু গ্রুপ থাকে। সেই গ্রুপের রিলেশনে কাস্টমার বা ইউজার ক্লায়েন্ট থাকে। সেই ক্লায়েন্ট গুলো তার ভ্যালিড ডকুমেন্ট বা তার ট্রানজেকশনের ডকুমেন্ট গুলো দিয়ে অ্যালোর মাধ্যমে অ্যাপ্লিকেশন করে, এবং সেই অ্যাপ্লিকেশনটা তার হায়ার অথরিটি দ্বারা রিভিউ হয় এবং ফার্দার ডিসবার্সমেন্ট, অর্থাৎ টাকা দেওয়া এবং রিপেমেন্ট শিডিউল তৈরি এবং কালেকশন পর্যন্ত যায়। তো বেসিক্যালি ছোট্ট একটা রিলেশন বা ফ্লো এর উপর এই সিস্টেমটা রান করে। বাট এর বাইরে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে এই সিস্টেমটাকে ব্রড বা তার অন্য লেয়ার গুলোকে এস্টাবলিশ করতে সাহায্য করে। যেমন অ্যাকাউন্টিং, লেজার ম্যানেজমেন্ট, মান্থ ক্লোজিং রিপোর্ট, দেন আমাদের রিসেন্ট এআই ক্রেডিট স্কোরিং বা ইজি লোন, এটা নতুন ফিচার। এগুলো নতুন করে আমরা অ্যাড করতে পারতেছি। আর এটা বেসিক্যালি খুব হেভি সফটওয়্যার হচ্ছে না এখন, যেটা আমরা ভার্সন 1 এ কাজ করতাম। ভার্সন 1 এ যেটা হতো, যেমন আমাদের একটা সার্ভিস ফাইল বা যেটা রেগুলার রানিং হচ্ছে, ওই সার্ভিস ফাইলই প্রায় 420 কেবি বা 300 কেবি প্লাস। তো অন অন টাইমে যদি কেউ একটা রিপোর্ট নামাতে চায়, সেক্ষেত্রে এটা অনেক লেন্দি সময় এবং টাইম কনজিউম, যেটা কোনো ইউজারের জন্য ভালো না আর কি। যদিও এই অ্যাপটার ইউজাররা যদি মাইক্রোফিনের কথাই বলি, এটা শুধুমাত্র অথরিটিরা ইউজ করে, কোনো ক্লায়েন্ট বা রুট লেভেল ইউজার পর্যায়ে না, অ্যাডমিন লেয়ারে। বাট এখন আমরা যেই পজিশনে আছি সেখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার গুলো যেমন ইউজাররা যাতে অ্যাপ্লিকেশনটা করতে পারে, যেমন কোনো হিউম্যান টাচ ছাড়া। তো অ্যাভেলেবল আরো কিছু ফিচার এবং অ্যাপ্লিকেশন লেয়ার আছে, এগুলো নিয়ে কথা বলবো। তো এখানে আমার চ্যালেঞ্জ কি ছিল? অ্যাকচুয়ালি আমার চ্যালেঞ্জ ছিল প্রথমত অ্যাকাউন্টিং এর লজিক গুলো শেখা বা অ্যাপ্লাই করা, যেটা সম্পর্কে এমন নয় যে আমাকে খুব বেশি হার্ড কোডিং বা অনেক বেশি টেকনিক্যাল নলেজ নিয়ে আসতে হয়েছে। বাট আমাকে কমিউনিকেট করতে হয়েছে ওনাদের যে অপারেটররা আছে, যে অডিট টিম আছে বা যে অ্যালো আছে, তাদের প্রবলেম কি, তাদের এন্ড থেকে আমাদের কি সলিউশন চিন্তা করা উচিত সেই বিষয়বস্তুগুলোকে নিয়ে। তার বাইরে আছে কমিউনিকেশন। আমরা অবশ্যই একটা আলাদা টাইম জোনে আছি, যেখানে তারা আমাদের থেকে 3 ঘন্টা পেছানো সময়। আমরা যখন অফিস টাইম শুরু করতেছি বা ফুল অফ এনার্জি, ততক্ষণে তারা হয়তো অফিস আসেনি বা আসতেছে। বা আমরা যখন লাঞ্চ পিরিয়ডে চলে যাচ্ছি, তখন তাদের টিম মাত্র এনার্জেটিক হয়ে আসছে, মানে জাস্ট ডে শুরু হয়েছে। সো সেই জায়গা থেকে যদি চিন্তা করি, আমাদের কমিউনিকেশন গ্যাপগুলো বা প্রথম দিকে যে একটা লেংদি প্রসেসের মধ্যে যাচ্ছিল, সেখান থেকে আজকে এই ১.৫ বছর পরে যদি বলি, আমরা অনেকটা স্মুথ বা খুব ফাস্ট করতে পারছি। আমাদের ঘন্টার পর ঘন্টা মিটিং বা ফিডব্যাকের জন্য এখন আর আগের মতো ওয়েট করতে হয়নি। থার্ড যে চ্যালেঞ্জটা, সেটা আগে হতো কি, ভার্সন 1 এ আমাদের 4টা কোড বেস ছিল, যেখানে 4টা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করার জন্য 4টা কোড বেস, 4টা আলাদা ডিবি, এবং সেখান থেকে আমাদের সবকিছু ম্যানেজ করা হতো। তো দেখা গেল, আমাকে যদি বলা হয় একটা বাগ আসছে বা একটা রিপোর্টের মিসম্যাচ ফিক্স করতে, সেটা আমাকে প্রথমে একটা জায়গায় করতে হয়। তারপর ওই কান্ট্রির স্পেসিফিক অথরিটি থেকে সেটার ফিডব্যাক নিতে হয়, তাহলে সেটা বাকি 4 কান্ট্রিতে দিতে হয়। আবার 4 কান্ট্রি থেকে বাকি 3 কান্ট্রিতে দিতে হয়, এবং সেই 3 কান্ট্রির যে অথরিটি তাদের থেকে ফিডব্যাক নিতে হয়। সো এটা খুব লেন্দি প্রসেস ছিল। তো আমাদের ভার্সন 2 তে আমরা এই চ্যালেঞ্জটাকে অ্যাকচুয়ালি রিলায়েবল করি, যেখানে আমরা একটাই কোড বেসকে রেখে জাস্ট কনফিগারেশন সেটআপ এর উপর বেস করে আমরা 4টা কান্ট্রিকে এই ফ্যাসিলিটিটা দিতে পারি। এটা খুব সহজ ছিল, কারণ 90% বিজনেস লজিক কিন্তু ওভারঅল সব ব্যাংকের সেম। কারণ মানে 4টা কান্ট্রিতেই সেম। কারো হয়তো কালেকশন বা শিডিউলের প্রসেসটা ভিন্ন, বাট ইন দ্য মিনটাইম যে ক্যালকুলেশন গুলো লাইক আউটস্ট্যান্ডিং, অর্থাৎ যে পরিমাণ টাকা মার্কেটে এখনো বাকি রয়ে গেছে, বা প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা ইউজারদের দেওয়া হচ্ছে,
সেটা কতটুকু আমরা কালেক্ট করতে পারছি। সো এই রিপোর্টগুলোর কন্ডিশন বা যে ফিচার বা রুলস গুলো এগুলো হচ্ছে কান্ট্রি বেসে কিছু ক্ষেত্রে আলাদা, বাট 90% টাইম সবগুলো লজিক বা মডিউল সিমিলার। এই জিনিসটাকে মাথায় রেখে আমাদের যে ক্লায়েন্ট মানে উনি উনি হচ্ছে নিজেও একজন ডেভেলপার, তারই একটা প্ল্যান বা তার মতামত অনুযায়ী হচ্ছে আমরা ভার্সন 2 এর যে প্ল্যানিং সেখানে আগাই। এখন যে ভার্সন 2টা আছে সেটা হচ্ছে আগের চেয়ে সিম্পল, রিলায়েবল এবং হচ্ছে আগের চেয়ে বেশি ইন্টিগ্রিটি প্রোভাইড করতেছে। কিছু হোস্ট কেস বলি, যেটা হচ্ছে যেমন ফাইন্যান্স সিস্টেমে কি হয়, সার্ভার ডাউন মানে একটা বড় প্রবলেম যে এখন সার্ভারটা ডাউন আছে। বাট এখানে শুধু সার্ভার ডাউনটা বড় প্রবলেম না, আমার প্রবলেম হচ্ছে আমার রিপোর্ট ইন্টিগ্রিটি ঠিক থাকতে হবে। আমার আজকের রিপোর্ট যেটা ম্যাচ করতে, যেই রেজাল্ট বা ফলাফল নিয়ে আসতেছে, আমার এই ইয়ার এন্ডে যদি রিপোর্টটা থাকে, মানে হচ্ছে যদি 2025 সালের ডেটা আমি ডিসেম্বরের কোনো ডেটাকে দেখতে চাই, সেটা 2025 সালের ডিসেম্বর মাসে যদি নামাই, সেই রিপোর্টটা এবং হচ্ছে আজকের জন্য সিমিলার আউটপুট দিতে হবে। কিন্তু আগের সিস্টেমে এই ইন্টিগ্রিটিটা ছিল না। আমরা আজকে একটা রিপোর্ট নামাইছি, সেটা হয়তো কালকের জন্য আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু বিশাল গ্যাপটা হচ্ছে হয়তো রিপোর্টের মিসম্যাচ, কিন্তু অ্যাকচুয়ালি মানি মিসম্যাচ, যেটা ব্যাংক কখনোই হচ্ছে মেনে নিচ্ছে না বা মানবে না। তো এই প্রবলেমগুলো প্রথম দিকের 5 মান্থস তো খুব বেশি ছিল। সেখান থেকে আমরা হচ্ছে ওভারকাম করেছি এবং এখন আমাদের রিপোর্টগুলো অনেক ক্ষেত্রেই, আমি বলবো অনেক, ম্যাক্সিমাম রিপোর্ট, যদি শুধু ইন্ডিভিজুয়াল রিপোর্টের ফিচার চিন্তা করি, আমাদের 70+ রিপোর্ট আছে। বাকিগুলো হচ্ছে এদের ফর্ম, লাইক কোনো একটা রিপোর্ট ক্লায়েন্টের ভিত্তিতে নামাচ্ছি, তো কোনোটা ব্রাঞ্চ ওয়াইজ বা কোনোটা এলও ওয়াইজ। তো এই 70+ যে ইউনিক রিপোর্টগুলো, এদের মধ্যে যে কোনো ভ্যালু, যে কোনো জিনিস হচ্ছে অল টাইম ম্যাচ করতে হবে। এই ইন্টিগ্রিটিটা প্রোভাইড করাটা ছিল একটা বড় চ্যালেঞ্জ। তো আমরা সেটা ওভারকাম করেছি এবং আমার টিমের অন্যান্য যে মেম্বার, সবাইকে এটার জন্য ধন্যবাদ। এখন হচ্ছে আমরা কিছু বিষয়ে কাজ করছি, যেটা হচ্ছে যেহেতু আমাদের সিস্টেমটা এখন আগের চেয়ে একটু স্মুথ বা হচ্ছে আগের চেয়ে সহজ হচ্ছে কাজ। আগের চেয়ে আগে করতাম কি, ডিবাগ করতাম সারাদিন, হচ্ছে ধরেন আমাকে বলা হচ্ছে আমাদের অমুক তারিখে ক্যাশ ইন হ্যান্ড মিলে না। সো এই ক্যাশ ইন হ্যান্ড মিলানোর প্রবলেমটা একটা ডেট সহকারে আসতেছে আমার কাছে। বাট আমি যতটুকু জানি যে এই প্রবলেমটা ওই দিনের অন্তত না, এই প্রবলেমটা এর আগেকার সময় থেকে শুরু, বাট কবে সেটা এখন ডিবাগ করতে হবে। তো এই প্রবলেমটার জন্য আমরা প্রথম দিকে অবশ্যই এটা একটা মরুভূমিতে সুই খোঁজার মতো, যে খুঁজে যাচ্ছি কোথায় খুঁজবো কি করব। বাট এখন এসে আমরা কিছু স্পেসিফিক টার্ম বা বিষয়কে ফোকাস রেখে এই জিনিসগুলো করি। যেমন মিসম্যাচটা ঠিক অ্যাকচুয়ালি হয় কখন, কালেকশনের সময়, ডিসবার্সের সময়, অথবা কোনো ট্রানজাকশনের সময়, যেখানে হচ্ছে আগের ডাটা জড়িত আছে বা আমার সিস্টেম ভালোভাবে ওয়ার্ক করতেছে না। তো যদি আগের সিস্টেম থেকে ডাটা নিয়ে আসে, যেহেতু এটা একটা লিগেসি সিস্টেম ছিল, তো সেক্ষেত্রে এগুলোর অ্যাডজাস্টমেন্ট বা হচ্ছে আগে কনফার্মেশন নিয়ে তাদের অথরিটির সাথে বসে এগুলো একটা অ্যাডজাস্টমেন্ট ফেলতে হচ্ছে। আর এই কাজটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের টিমে সাগির ভাই করে থাকে। ওনার এখানে একটু বেশি অবদান, আমি ওনার কথা না বললেই না। এই বিষয়গুলো থেকে ওভারকাম করে এখন যেটা হচ্ছে, আমাদের কাছে প্রপার টাইম আছে যে আমরা ফিচারগুলো নিয়ে ভাবতে পারতেছি। আমাদের ফিচারগুলোর মধ্যে আছে, যেটা আমি শুরুতে বললাম, যে একজন কাস্টমার বা ক্লায়েন্ট হচ্ছে এলোর মাধ্যমে তার লোন অ্যাপ্লিকেশনটা করতেছে। বাট এখন যেটা হচ্ছে, একটা লোন অ্যাপ্লিকেশন করার জন্য এলোকে আর প্রয়োজন হচ্ছে না। এলো জাস্ট তার অফিসে বসেই ফিল্ড ওয়ার্কের কাজটা করতে পারতেছে। কিভাবে? কারণ হচ্ছে ইউজার তার রেগুলার যে আইডি বা মেম্বার কোড ছিল, তার যে কন্ট্যাক্ট নাম্বার ছিল, সেটার উপর বেস করে একটা অ্যাপ্লিকেশন করতে পারতেছে। প্রয়োজনীয় তার যে ডকুমেন্টগুলো যেটা অ্যালো কালেক্ট করতো, সেগুলো সেই সাবমিট করতে পারতেছে। অ্যালো এবং তার হায়ার অথরিটি গুলো হচ্ছে এই পয়েন্ট থেকে, অ্যাজ লাইক আমাদের পেন্ডিং লিস্টগুলো থাকে, সেখান থেকে সর্ট আউট করতে পারতেছে, রিভিউ করতে পারতেছে, এবং তার যে প্রিভিয়াস লোন হিস্ট্রি বা লোনের কালেকশন যে প্রসেসগুলো, সেই ফ্লোগুলোর মধ্যে কোনো ভুলভ্রান্তি বা কোনো ইরেগুলারিটি থাকলে সেটার উপর বেস করে তাকে লোন দেওয়া বা না দেওয়ার ডিসিশনটি খুব সহজে নিতে পারছে। এই বিষয়টা আরো সহজ করছে হচ্ছে, কারেন্টলি আমাদের টিমে নতুন জিনিস কাজ করা হচ্ছে, যেটা হচ্ছে এআই নিয়ে। আমাদের ক্রেডিট স্কোরিং এর বিষয়টি হচ্ছে সম্পূর্ণভাবে করা হচ্ছে, যেখানে একটা ক্লায়েন্টকে লোন দেওয়া হবে কি দেওয়া হবে না সেটা শুধু অ্যালোই একা ডিসাইড করবে এমন নয়। ধরেন অ্যাকাউন্ট্যান্ট বা অ্যাডমিন বা হচ্ছে বিএম, সে চাইলে দেখতে পারতেছে যে একে যে লোন দেওয়া হচ্ছে এ কি আদৌ ক্যাপাবল কিনা বা হচ্ছে তার প্রিভিয়াস কোনো হিস্ট্রি আছে কিনা। এই জিনিসটা সহজ করার জন্য প্রথমে অনেকভাবে প্ল্যান করা হয়েছে বা করা হয়েছিল। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে 4টি কান্ট্রিরই সব ডেটা সেট, সব ফ্লো, সব ডকুমেন্টস এবং সবকিছু হচ্ছে আমরা লোকালি রেখে চাঙ্ক আকারে সেটার উপর একটা মডেল ট্রেন করে হচ্ছে আমরা ডিসিশনটা নিতে পারতেছি। ও এখানে একটা ব্যাপার আমি যতটুকু জানি, আমি হচ্ছে আজম ভাইয়ের সাথে এটা নিয়ে কথা বলেছি। তাকে আমরা হচ্ছে ব্যাকএন্ড টিম কি করতো, ডাটা টিউনিং করে ডাটা রিপোর্টগুলোকে তার পয়েন্ট অফ ভিউ থেকে ভেবে তাকে রিপোর্টগুলো প্রোভাইড করতো। এমন না যে আমাদের সিস্টেমে যে রিপোর্টগুলো আছে তার উপর বেস করেই আমরা ডিসিশন প্যারামিটারগুলো সেট করতেছি। এমন হতো যে
ওভারঅল গ্রস সিনারিওতে কি হয় যে একটা লোকের ডেটা আছে তার জন্য এই বিহেভিয়ার, বাট ডেটা নাই, সেই ক্ষেত্রে তার জন্য কি করণীয়? ধরেন আমি একজন লোন নেওয়া লোক, আমি ইনস্টলমেন্ট দিইনি দুটোই বা ওভারডিউ রেখে গেছি। এখন আমাকে সিস্টেম আইডেন্টিফাই করতে পারছে যে হ্যাঁ, এই ভদ্রলোক কালেকশন মিস করেছে, তাকে ক্রেডিট স্কোরিং একটা বাজে ক্রেডিট দেওয়া হলো। ধরেন আমাদের মধ্যে কেউ যে আমার গ্যারান্টর ছিল, তো আই থিঙ্ক সেও সমান পাপি আর কি। তো তার জন্য হচ্ছে ক্রেডিট স্কোরিং এ তার যে রেগুলার ডকুমেন্ট সেগুলো না থাকলেও সে যার গ্যারান্টর সেই বিষয়টাকে মাথায় রেখে একটা স্কোরিং দেওয়া হচ্ছে। বা তার মোবাইল মানি রিসিভ, সে যদি যে মোবাইল অ্যাকাউন্টটা দিয়ে খুলতেছে সেই অ্যাকাউন্টের রিচার্জ অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে হচ্ছে তাকে রিচার্জ হিস্ট্রি, সেটার উপর বেস করেও তাকে হচ্ছে ক্রেডিট স্কোরিং দেওয়া যাবে। তো অ্যালো যে লোক তারা কিন্তু খুব স্মার্ট হয় এমন না। হ্যাঁ, অবশ্যই তারা স্মার্ট, তারা ফিল্ডে কাজ করতেছে। যখন আমরা টেকনোলজি ইউজ করা নিয়ে বলবো তাহলে হ্যাঁ, অবশ্যই একটা আফ্রিকান টিমে আফ্রিকান দেশে অবশ্যই অ্যাটলিস্ট অত স্মার্ট হবে না যে সিস্টেমের বাগটা বা ভুলটা সহজে ধরে ফেলতে পারবে। বাট এখন যখন হবে যে সে লোন অ্যাপ্লিকেশন নিচ্ছে, বাট যখন সে এসে ক্রেডিট স্কোরিং দেখতেছে যে আরে এর তো 3টা ওভারডিউ আছে বা 4টা ওভারডিউ স্টেটমেন্ট রয়ে গেছে, তার জন্য আগের ডিসিশনটা ওভাররাইড করাটা ইজি। সিস্টেমের যে রিস্ক থাকে, একটা পোর্টফোলিও রিস্ক বলে একটা ব্যাপার আছে যেখানে আমরা বলতে পারি যে কি পরিমাণ টাকা রিস্কের উপর আছে, মানে যেগুলো ওভারডিউ হয় বা যেখানে হচ্ছে টাকা সময় মতো পরিশোধ করা হয় না। তো এই সবকিছু বিষয় হচ্ছে খুব সহজে এখন আগের চেয়ে করা যাচ্ছে। এর একটা বড় কারণ হচ্ছে আমাদের আর্কিটেকচারটা। এটা আগে মনোলিথিক ছিল, যেটা একটা সার্ভিস লেয়ারের ভিতরে অনেক কিছু কোড করা থাকতো, অনেকগুলো ফিচারকে ইন্ট্রোডিউস করা থাকতো এবং এটা ম্যাসে ছিল ডিবাগ করাটা এবং হচ্ছে যখন প্রবলেম আসতো তখন 4 কান্ট্রিতে ওই সেম ফাইল আপডেট করে একটা নতুন বিল্ড দেওয়াটা। এখন যেটা হচ্ছে, এখন আমরা পুরোপুরি স্টোর প্রসিডিউরের উপর বেস করে আগাচ্ছি। কোড বেস সব জায়গায় সিমিলার। যদি একটা রিপোর্ট আমার যেটা বললাম 90% ক্ষেত্রে সেম থাকতেছে, সেই জিনিসটা যদি লজিক্যালি কোথাও কোনো কান্ট্রিতে স্পেসিফিক না হয় যেটাতে এই চেঞ্জেস হবে, তাহলে আমাকে শুধুমাত্র ডেটাবেজে ওই টেবিল বা ওই লজিকের পার্সপেক্টিভে যদি প্রসিডিউরটা চেঞ্জ করা যায় তাহলে হয়ে যাচ্ছে। আমাদের যে কাজ সেটা আগে 4টা ফিডব্যাকের জন্য ওয়েট করতে, এখন এখন অবশ্য আমরা বলতে পারি যে হ্যাঁ 4টাতে কাজ করবে, জাস্ট তাদের ফিডব্যাকটা নেওয়ার জন্য আমরা ওয়েট করতে হয়। এট এ টাইমে 4টা ফিডব্যাক পাওয়া যাচ্ছে। আগে এস্টাবলিশ হতো 4টা কান্ট্রিতে আলাদা আলাদা, 4টা কান্ট্রি থেকে আলাদা আলাদা ফিডব্যাক আসতো, এই সময়টা লেংদি ছিল। এখন সেটা খুব রিডিউস হয়েছে। তো এই ভার্সন 1 থেকে ভার্সন 2 তে আসার সম্পর্কে আসলে আমি অনেক কিছু বললাম। আর হচ্ছে কারেন্টলি আমাদের যে কাজগুলো হচ্ছে সেগুলো নিয়ে বললাম। এর বাইরে যদি বলি হচ্ছে আমাদের ওয়ার্ক কালচার নিয়ে, যে আমরা যাদের সাথে কাজ করতেছি তারা হচ্ছে আমাদের সাথে আরেকটা টিম কাজ করে যারা হচ্ছে আমাদের মতো ডেভেলপার, প্লাস তাদের যে অথরিটি গুলো আছে যেমন ব্রাঞ্চ ম্যানেজার হোক বা এলও হোক বা অ্যাকাউন্টেন্ট, যাদের সাথে আমরা কনসার্ন করি যে এই লজিকটা ঠিক আছে কিনা বা এই রিপোর্টের প্রবলেম কি বা এই ফিচারটা এভাবে হচ্ছে কিনা, তাদের মতামতটা অ্যাকচুয়ালি ফাইনাল হয়। আমাদের এন্ড থেকে রেজাল্ট শো করাটা ম্যাটার করে না অ্যাকচুয়ালি, কারণ আমাদের এন্ডে যে বললাম সিটিও সাহেব, আমাদের ক্লায়েন্ট, উনি নিজেও একজন টেকনিক্যাল এক্সপার্ট, ওনার প্রায় 27 বছরের এক্সপিরিয়েন্স আছে। আমাদের যে কোনো কাজ, যে কোনো কিছুর ভ্যালিডেশনটা ওভাবেই হয়ে আসতেছে। আমরা শুধুমাত্র কোড করলে হচ্ছে না, আমাদের ওনাকে স্যাটিসফাইড করাটা একটা মেইন টার্গেট রাখতে হচ্ছে, যে এখানে বাগ থাকুক কিন্তু উনি খারাপ না বলুক। আমাদের গ্যাপগুলো যদি এমন হয় যে বাটন নড়ে আছে, ডিজাইন ফ্লো ভেঙে গেছে, দ্যাটস গ্রেট, বাট রিপোর্ট ইট শুড বি ওকে। এটা 100% ওকে থাকা দরকার, কারণ এটা পুরোপুরি টাকার লস। এই ইন্টিগ্রিটির উপর ফোকাস করে আমি এবং আমার টিম কাজ করছি এবং করে যাচ্ছি, যার কারণে আমাদের অন্য যে অ্যাপ্লিকেশন লেয়ারগুলো যেটা বললাম ক্রেডিট স্কোরিং বা এআই নিয়ে বা চ্যাট নিয়ে, তো বেসিক্যালি এই প্রবলেমটা আগে ছিল বেস যে মেন মডিউল মাইক্রো ফাইন্যান্স, এটার উপর বেস করে এখন সেটা থেকে মুভ করে আমরা মাল্টিপল অ্যাপ্লিকেশন লেয়ারে যাচ্ছি। এতে করে ক্লায়েন্টের জন্য আমাদের আগের যে শুধু ডিবাগ করে যাচ্ছি, কাজ হচ্ছে এগুলা বলে আসতাম, সেখান থেকে এখন ফিচার বিল্ড করতে পারতেছি এবং নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করতে পারতেছি। এই ছিল আমার এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা।